রাধে রাধে, নমস্কার বন্ধুরা। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো আমি খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি, কারণ আমাদের ভক্তিপথে আমাদের সবসময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নিয়ম। ব্রহ্ম মুহূর্ত মানে ভোর 3:30 থেকে 4টের মধ্যে ঘুম থেকে ওঠার নিয়ম। কারণ আমাদের এই বৃন্দাবন ধামে প্রতিটা মন্দিরে কিন্তু 4টের সময়ই মঙ্গল আরতি হয়। তো এই কারণে আমাদের 4টের আগেই ঘুম থেকে ওঠার নিয়ম। তো যদিও আমার কোনো দিন 4টে আমি ঘুম থেকে উঠতে পারি না, আমার ভোর 5টায় হয়ে যায়, কারণ আমি রাত্রে ঘুমোতে অনেক লেট করে ফেলি। তো এই কারণে আমি সকাল সকাল আর ওঠা হয় না, আমি ভোর 5টাতেই ঘুম থেকে উঠি। তো যেদিন আমি তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে যাই সেই দিন আমি ভোর 4টায় ঘুম থেকে উঠে পড়ি। তো আমাদের হচ্ছে ঘুম থেকে উঠে মেন হচ্ছে আগে স্নান করা। আমরা স্নান না করে কখনোই কিছু করব না। ঘুম থেকে উঠে আগে স্নান করে তিলক করে তারপরে সব কাজ। আর রাত্রেই সব কিছু বাসন কোসন সব ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটার পরিষ্কার করে রাখা হয়। এই কারণে সকালে আমাদের আর কোনো কাজ থাকে না। তা আমি ঘুম থেকে উঠে সোজা স্নান করে নেই, আর মা ঘুম থেকে উঠে ঝাড়ু ঝাঁটা দিয়ে তারপরে মাও স্নান করে নেয়। তো সকালবেলার সেবাটা যেহেতু আমার ওপর দায়িত্ব, সকালবেলা গোপীনাথকে স্নান করানো, শৃঙ্গার করানো, এটা আমার ওপরে দায়িত্ব। তো এই কারণে আমি সকাল সকাল স্নান করে আমি সোজা ঠাকুর ঘরে চলে আসি। তো আমি ঠাকুর ঘরে এসে আমার গোপীনাথকে ঘুম থেকে জাগিয়ে তুলে স্নান করে নিয়ে আমি শৃঙ্গার কমপ্লিট করে ফেললাম। তো দেখো, আজকে আমার গোপীনাথকে, আজকে রবিবার বলে এই রানী কালারের ড্রেস পরিয়েছি, আর ড্রেসের ম্যাচিংয়েই রাধারানীকে মালা পরিয়েছি, মুকুট পরিয়েছি। তো দেখো, আমার গোপীনাথকে অপূর্ব সুন্দর লাগছে, আর সত্যি সত্যি আমার গোপীনাথ ভীষণ সুন্দর দেখতে। তো আমি যতবার তার রূপ দর্শন করি আমার শুধু দেখতেই ইচ্ছে করে, মন আর ভরে না, এত অপূর্ব সুন্দর লাগে। আমি নিজে শৃঙ্গার করে নিজেই মুগ্ধ হয়ে যাই গোপীনাথের রূপে। তো আমি আমার গোপীনাথকে অনেক ছোটবেলা থেকে সেবা পুজো করি। তো তার কৃপার প্রভাবেই আজ আমি বৃন্দাবন ধামে বাস করছি। আজ আমার গোপীনাথের যদি কৃপা না হতো, আজ আমি রাধাকুণ্ডে বাস করতেই পারতাম না। তো যেইটুকু আজ ভক্তি পথে এসেছি, আর যেইটুকু আমি আজকে ভক্তি ভজন করছি, ধামে বাস করছি, সেটা শুধু আমার গুরুর আর গোবিন্দের কৃপাতে। তো যাই হোক, আজ আমার গোপীনাথের শৃঙ্গার হয়ে গেল, আমি গোপীনাথকে মালা পরিয়ে দিলাম, এবার আমি পুজো করছি। তো দেখো, এই ফুলগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। এটাতে আছে বেলি ফুল আর এক রকমের হলুদ ফুল। এই ফুলগুলোই এখানে বাজারে খুব কিনতে পাওয়া যায়। তো এই ফুলগুলো সবাই কিনেই পুজো করে। তো আমাদের এখানে ফুল গাছ লাগানোর ব্যবস্থা নেই তেমন, তো আমরা ফুল কিনেই পুজো করি, কারণ এখানে আমাদের 1 নম্বর জায়গার অভাব। তো আমাদের বাড়িতে ফুল গাছ লাগানোর জায়গা নেই, আর ফুল গাছ যদিও বা একটু জায়গা থাকে, তো ফুল গাছ লাগিয়েও লাভ নেই। এখানে আমাদের খুব বাদরের অত্যাচার। ফুল গাছ লাগালে বাজর সেটাকে, গাছটাকে টেনে উঠিয়ে দেয়। তো এই কারণে আমরা ফুল কিনেই পুজো করি। তো আমাদের এখানে এই হলুদ ফুলগুলো খুব কিনতে পাওয়া যায়, এগুলো দিয়ে সবাই পুজো করে। আর এখন গরমকাল বলে এই বেলি ফুল সবসময় থাকে না, গরমের কালেই একমাত্র পাওয়া যায়। এখানে বেলি ফুলের চাষ হয়, সব মন্দিরে এই বেলি ফুল দিয়েই পুজো হয়। এই বেলি ফুলের মালাই ঠাকুরকে অর্পণ করা হয়। তো দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এখন আমি তুলসী গাছে জল দিয়ে 4বার তুলসী পরিক্রমা করে নেব। তো পুজো করার পরে ঠাকুর সেবা হয়ে গেল, তারপরে ঠাকুরের পুজো করে এই 4বার হরিনাম দিয়ে তুলসী পরিক্রমা করতে হয়, তাহলে আমার সকালবেলা সব কিছু সম্পন্ন হয়ে যাবে। তো এই তুলসী পরিক্রমাটা সকালবেলা না দিলে সব কিছু আধুরা থেকে যায়। তো যাই হোক, আমার তুলসী পরিক্রমা করে নিলাম। এখন আমি সকালের ভোগের রেডি করছি। আজ আমি সকালে ঠাকুরকে ভোগ লাগাবো হচ্ছে চাউমিন। তো দেখো, আমি চাউমিন সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি চাউমিন বানাবো, আর এদিকে মা আরতি করে নিচ্ছে। কারণ আজকে আমি চাউমিন বানাতে একটু লেট হয় বলে, তো মাকে বললাম আজকে চাউমিন বানাতে লেট হয়ে যাবে, তুমি আরতিটা করে নাও। তো মা আরতি করছে আর আমি চাউমিন বানাচ্ছি। তো আমি আজকে চাউমিন রেডি করব বলে আমি আজকে আরতি করতে পারলাম না। তো যাই হোক, মাই আরতি করে নিল, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আমি চাউমিন বানিয়ে রেডি করতে করতে 9টা পার হয়ে যাবে। তো দেখো, মা আরতি করে নিচ্ছে।
আমি রান্নাঘরে চাউমিন বানাচ্ছি। আজকে আমি আরতি দর্শনও করতে পারিনি, যেহেতু আমি রান্নাঘরে ছিলাম। আর এদিকে আমার বাবা আরতি কীর্তন করছে, আর আমার ছেলে বাবার কোলে উঠে আরতি দর্শন করছে। যখনই আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, শৃঙ্গার আরতি হয়, আমার ছেলে কিন্তু আরতি অবশ্যই দর্শন করবে। ও যদি ঘুমিয়েও থাকে তবু ও যেই না ঘন্টার আওয়াজ আর ঝাঁই বাজানের আওয়াজ শুনতে পাবে তখনই ঘুম থেকে উঠে আরতি দর্শন করবে। ও জন্মের পর থেকেই আরতি দর্শন করে আসছে। তো এই জন্য ওকে আর ডেকে আনতে হয় না, ও যেখানেই থাকুক ও দৌড়ে চলে আসে। তো যাই হোক, আরতি হয়ে গেল, এখন আমি ভোগ রেডি করে নিলাম। তো আমি আজকে চাউমিন বানিয়েছি। তো আজ চাউমিনে বেশি কিছু দেইনি, শুধু টমেটো আর সয়াবিন দিয়েছি। তো আমিও জানতাম না যে চাউমিনের মধ্যে সয়াবিন দিতে হয়। তো আমাদের এখানে একটা চাউমিনের দোকান আছে, তো সেখানে দেখি সয়াবিন, ছোট ছোট সয়াবিন চাউমিনের মধ্যে দিয়ে চাউমিন বিক্রি করে। তো আজকে আমার কাছে যেহেতু ছোট ছোট সয়াবিন নেই, তো আমি বড় বড় সয়াবিন দিয়ে আজকে চাউমিন বানিয়ে নিলাম। তো আজকে আমি ঠাকুরকে চাউমিনই ভোগ লাগিয়েছি। তো এক এক দিন এক এক রকম ভোগ লাগাই, কোনো দিন পাস্তা ভোগ লাগাই, কোনো দিন খিচুড়ি ভোগ লাগাই। তো যেদিন যেরকম হয় সেই দিন সেইভাবেই ঠাকুরকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পেয়ে নেই। তো সকালে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমি এখন প্রসাদ পেটে রান্না করতে চলে এলাম। তো আমি সবজি আমানি করে নিয়েছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে আলু, মিষ্টি কুমড়ো আর পটল দিয়ে সয়াবিন দিয়ে রসা বানাবো। তো দেখো, আমি সয়াবিন একটু সিদ্ধ করে নিয়েছি, সয়াবিনগুলো সিদ্ধ করে চিপে নিলাম। তো এখন আমি পটল, মিষ্টি কুমড়ো, আলুর তরকারি বানাবো এভাবে, আর পটল পোস্ত বানাবো, শাক ভাজবো আর মিষ্টি কুমড়ো ভাজি করব। এই দিয়ে আজ ঠাকুরকে দুপুরে ভোগ লাগাবো। আর এদিকে আমার ছেলেকে দেখো ঘুম পাড়িয়ে নিয়েছি, কারণ আমি যখনই রান্না করি না কেন ও সব সময় রান্নাঘরে চলে আসবে, আর এসে আমাকে ধরে ধরে, ও এখনো হাঁটা শেখেনি, তো আমাকে ধরে ধরেই দাঁড়িয়ে পড়ে। তো এই কারণে খুব বিরক্ত করে, এই কারণে আমি ওকে এই সময়টা ঘুম পাড়িয়ে নেই, তাহলে আর কোনো বিরক্ত করে না। তো যাই হোক, আমি এখন রান্না করে নিচ্ছি। আমি এখন পটল পোস্ত বানাবো। তো আমার রসা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তো আমি পটল পোস্ত বানিয়ে নিচ্ছি। তো পটলগুলো প্রথমে এইভাবে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, চিড়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো তেল গরম করে পটলগুলো আগে ভেজে নিব। দেখো রসা হয়ে গেছে, রসা হয়ে গেছে, আমার শাক ভাজি হয়ে গেছে, কুমড়ো ভাজি হয়ে গেছে। তো এখন আমি পটল পোস্ত বানিয়ে নিব, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দিয়ে আমি দুপুরের ভোগ লাগাবো। তো নিরামিষ রান্না যে অনেক প্রকার আছে সেটা আমাদের অনেকেরই জানা নেই। তো আমরা জানি বলে আমরা বিভিন্ন পদ দিয়ে রান্না করি। তো আমাদের নিরামিষ রান্না শুধু এখন থেকে না, আমি জন্মের পর থেকে নিরামিষ খাচ্ছি। তো আমার নিরামিষ রান্না খেতে ভীষণ ভালো লাগে, কারণ আমরা অনেক ছোট থেকে আমরা প্রসাদভোজী হয়েছি। তখন আমি 1-2-এ পড়ি, তখন থেকেই আমাদের ফ্যামিলিতে আমরা সবাই নিরামিষ খাই, প্রসাদ ভোগ লাগিয়ে প্রসাদ পাই। তো এই কারণে বিভিন্ন রকম নিরামিষ পদ রান্না করি। তো দেখো, আজকে এই রসা রান্না করেছি, পটল পোস্ত রান্না করেছি, আর মিষ্টি কুমড়ো ভাজি আর শাক ভাজি। তো গরমের মধ্যে বেশি কিছু রাঁধতেও ইচ্ছে হয় না। তো দেখো, আমার ছেলেকে কোলে নিয়ে আছি, ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ভেবেছিলাম হয়তো 3-4 পর্যন্ত ঘুমাবে, কিন্তু কোনো দিন ঘুমিয়ে থাকে, আবার কোনো দিন ঘুম থেকে উঠে পড়ে। দেখো না, ঘুম থেকে উঠে ওকে একটা ঢোল কিনে দেওয়া হয়েছে, বাস এই ঢোলটা নিয়ে খেলতে থাকবে শুধু। দেখো, এবার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, মাকে বললাম ভোগ লাগিয়ে দাও, কারণ গরমের মধ্যে রান্নাবাড়ি করে আর ভোগ লাগাতে আমি আর পারি না। তো দুপুরের ভোগটা মাই লাগিয়ে দেয়, রান্নাবাড়ি করে আমি সব কমপ্লিট করে দেই, মা ভোগ লাগিয়ে দেয়। তো এত গরম পড়েছে রান্নাঘরে, ভীষণ গরম, মানে কি করব, তবুও ঠাকুরের জন্য 3-4 রকম রান্না করতে হয়, কারণ ভোগ লাগানো হয়। তো এই জন্য ভোগ লাগাতে গেলে এক তরকারি ভাত দিয়ে হয় না, একটু শাক ভাজি টাজি না করলে হয় না, কারণ আমাদের বাড়িতে ভোগ লাগে। তো দেখো, মা ভোগ লাগিয়ে বাইরে এলো, আর আমার ছেলে যখনই মা ভোগ লাগাতে ভিতরে ঢুকবে না, তখনই আমার ছেলে কি করবে, মায়ের পিছন পিছন ঠাকুর ঘরে চলে যাবে, আর ঠাকুর ঘরে গিয়ে এই তো অত্যাচার শুরু হয়ে যায়। এই কারণে মা ওকে ধরে রেখেছে, এবার কোল থেকে শুধু নেমে পড়বে, নেমেই আগে ঠাকুর ঘরে যাবে। দেখো না, কোলে নিয়ে রেখেছে, কিন্তু কোলে থাকার না, কোল থেকে জোর করে নেমে এখন ঠাকুর ঘরে ভোগ লাগিয়েছে, ওই ভোগে ও হাত দিতে যাবে।
খেতে পারে না ঠিকই, খাওয়া এখনও তেমন শেখেনি, কিন্তু ওই যে বাচ্চা সব কিছু নষ্ট করবে, হাত দিয়ে দিয়ে সব কিছু ফেলবে, এটাই ওর আনন্দ। তো যাই হোক, যখন ভোগ লাগানো হয় ওকে ধরে রাখা হয়। তো দেখো ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেল, এখন ভোগ বের করবে। আমার গোপীনাথ রাধারানী প্রসাদ পাওয়া হয়ে গেছে। তো যাই হোক, প্রসাদ পাওয়া হয়ে গেল, এখন আমরা প্রসাদ পেয়ে নিব। প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করব। যাই হোক, প্রসাদ পেতে পেতে একটার মধ্যে ভোগ লাগানো কমপ্লিট হয়। প্রসাদ পেতে পেতে 1:30-2 বেজেই যায়। তারপরে একটু ঘুমিয়ে নেই, ঘুমানো তো হয় না, বাস একটু রেস্ট করে নেই। তো আজকে আমরা গোলাপ জামুন বানাবো বাড়িতেই, তো এই কারণে আজ একে ঘুমানো আর হয়নি। তো এখন বাজে বিকেল 4টে। তো আমার বাবা পাঠ করছে। দেখো, আমাদের বাড়িতে রোজ ভাগবত কথা হয়, তো আমার বাবা রোজ গ্রন্থ পাঠ করে। তো বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত পাঠ হয়। তো বাবা পাঠ করতে বসছে। আর আমাদের আজকে 400 পিস গোলাপ জামুনের অর্ডার আছে। তো এই কারণে আজকে আমার বর আর আমি দুজন মিলেই বাড়িতে গোলাপ জামুন বানাবো। তো আমাদের যেহেতু মিষ্টির ব্যবসা, তো এই কারণে আমাদের বাড়ি গোলাপ জামের অর্ডার আসে, মিষ্টির টুকটাক অর্ডার আসতে থাকে। আমাদের দোকান ছিল, তো এখন দোকান নেই বর্তমানে, কিন্তু তবু টুকটাক অর্ডার এলে বাড়িতেই করে ফেলি। তো আজকে আমাদের কিছুটা মিষ্টির অর্ডার আছে, তো বাড়িতেই আমার বর আর আমি দুজন মিলে মিষ্টি বানিয়ে ফেলবো। তো আজকে 400 পিস গোলাপ জামুন বানাবো। তো এই জন্য আর দুপুরে বেশি রেস্ট করা হয়নি, তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে একটু রেস্ট করে নিয়েছি আধা ঘন্টা। তারপরে উপরে চলে এলাম ছাদেই বানাবো, কারণ আমাদের বাড়িতে নিচে কোনো রকম জায়গা নেই। তো এই জন্য আমি এখন আমার বর আর আমি উপরে চলে এলাম। এবার দুজন মিলেই হাতে হাতে গোলাপ জামুন বানিয়ে ফেলবো। তো আমাদের এখানে খোয়া দিয়ে গোলাপ জামুন বানানো হয়। তো যাই হোক, গোলাপ জামুন দেখো, এই হলুদগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে স্টাফিং বানাবো, ভিতরে গোলাপ জামের ভিতরে স্টাফিং ভরা। তো দেখো গোলাপ জামুন বানানো স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে বিকেল 4টে। তো 4টে থেকে স্টার্ট করেছি, তো রাত্রে 8টা, 8:30, 9টা বেজেই যাবে। তো দেখো এই মিষ্টিগুলো পাকিয়ে এনেছি, পাকিয়ে দুজন মিলেই পাকাচ্ছি। তেলে ভেজে রসে ছেড়ে দিব। রসটা সব বানিয়ে নেওয়া হয়েছে। এই মিষ্টিগুলোর ভিতরে স্টাফিং ভরতে হয়, স্টাফিং ভরে তারপরে এগুলো পাকিয়ে নেওয়া হয়। তো ও একা একা করতে গেলে অনেক লেট হবে, তো আমি আরও দুজন মিলেই করি, কারণ আমিও শিখে গেছি কাজ। আমি এগুলো কিছু জানতাম না আগে, কারণ আমার বিয়ে হওয়ার পর থেকে এইসব কাজ শিখেছি আমি। তো আমার বর যেহেতু এইসব কাজ সব কিছু জানে, তো ওর কাছে থাকতে থাকতে সব শিখে গেছি। যেহেতু আমাদের মিষ্টির দোকান ছিল, তো বর্তমানে এখন দোকান নেই, দোকানটা খালি করে দিয়েছি। তো টুকটাক অর্ডার তবু আসতে থাকে, তো অর্ডার এলে বাড়িতেই বানিয়ে দেওয়া হয়। তো যাই হোক, তো আজকে অর্ডার এসছে বলে আমরা দুজন মিলেই গোলাপ জামুন বানিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে গোলাপ জামুন করা হয়। আর গোলাপ জামুনগুলো খেতেও ভীষণ স্বাদ হয়। খোয়ার মধ্যে পনির দিতে হয়, খোয়া দিয়ে পনির দিয়ে মিশিয়ে গোলাপ জামুন তৈরি করা হয়। তো দেখো গোলাপ জামুন বানিয়ে নিচ্ছে, আর আমি লুই কেটে কেটে ভিতরে স্টাফিং ভরে ভরে রেডি করে দিচ্ছি। দেখো গোলাপ জামুনগুলো কত সুন্দর হয়েছে। এই থালার মধ্যে যে রসগুলো দেখছো, এটা পাতলা রস থেকে উঠিয়ে মোটা রসে ডালা হয়। প্রথমে গোলাপ জামুনগুলো তেলে ভেজে নেওয়া হয়, ভেজে নিয়ে পাতলা রসে প্রথমে ডালতে হয়, পাতলা রস থেকে মোটা রসে দিতে হয়। তো দেখো গোলাপ জামুন ভাজতে ভাজতে সন্ধে 7টা, 7:30, 8টা বেজে গেল। চারদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। এবার অন্ধকারে হয়ে গেছে। এখন গোলাপ জামুন ভাজা হয়ে গেলে এগুলো রসে ভিজিয়ে ঢেকে রাখবো। পরের দিন সকালবেলা দেখো গোলাপ জামুনগুলো খুলেছি, পুরো রস খেয়ে পুরো ভিজে ট্যাপট্যাপে হয়ে গেছে। দেখো গোলাপ জামুনগুলো কত সুন্দর হয়েছে, সফট হয়েছে, আর ভিতরে এত পরিমাণে রস গেছে। সব গোলাপ জামুন বানানো পুরো কমপ্লিট। এখনও এই অর্ডারগুলো সকাল 9টা, 9:30টায় গিয়ে অর্ডারগুলো দিয়ে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তো চ্যানেলটি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। তো আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো আজকের মতো রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।